ধনেপাটুলি গ্রামের গ্রীষ্মের সন্ধ্যাগুলো আজকাল অদ্ভুত গুমোটে ভরে থাকে। বাতাসে হালকা জ্বালাভাব, গায়ে মাখানো ঘাম, আর তার সঙ্গে আকাশের মুখ ভার, যেন কিছু একটা ঘটতে চলেছে। এমন এক বোঝা চেপে আছে পুরো গ্রামের বুকে। স্টেশন পাড়ার আশেপাশের দোকানগুলো একে একে ঝাঁপ নামাতে শুরু করেছে। মিষ্টির দোকানের কড়া শব্দ বন্ধ হয়েছে। চা সিগারেটের দোকানের আলো টিমটিম করছে। হোটেলের রান্নাঘর থেকে শেষ ভাজাভুজির গন্ধ এসে মিশে গেছে সন্ধ্যার থমথমে হাওয়ায়। এই গুমোট সন্ধ্যাতেই হোটেল বদরু মিয়ার খানাদানা থেকে গরম গরম ভাত আর মাটির হাঁড়িতে কষা মুরগির ঝোল হাতে নিয়ে হাঁটা লাগালো দুজন, রুদ্র আর তার বন্ধু রতন। রুদ্র হাঁটার গতি কমিয়ে বলে উঠল, বলি রতন, গরমটা দেখেছিস? কিন্তু হাওয়াটা আজকে কেমন যেন হালকা লাগছে রে। হাওয়া ভালো ঠিকই আছে, কিন্তু আকাশটা যা কালো হয়ে উঠছে, আজ রাতে ঝমঝমিয়ে কিছু পড়বেই। তোদের ওই ভাঙা বাড়িতে ঠাঁই আছে তো? আছে, দাওয়াটা একদম ঠিকঠাকই আছে। বিলপাড়ে বসে খাবো, হাওয়া গায়ে লাগবে, আর পাগলা ভাইটার কথা নিয়ে একটু আলোচনা করব। তোর ভাইটা পুরা ফালতু রে। ওই বাড়িটা নিয়ে এত কেন টানাটানি করছে বুঝি না বাবু। যা। হঠাৎ রাস্তায় বাঁক নিয়েই সামনে দাঁড়িয়ে পড়ে একজন। সাদা মাটা, পাজামা পাঞ্জাবি, চোখে রাগ, গলায় চাপা আগুন। রুদ্র থমকে যায়। কিরে, আবার যাচ্ছিস তো মামার বাড়িতে? কড়া গলায় প্রশ্ন ছুড়ে দিল সেই লোকটা, রুদ্রের ভাই বিক্রম। হ্যাঁ যাচ্ছি। তুই তো জানিস আমি ওই বাড়িটা স্কুল বানাবো, গরিব বাচ্চাদের পড়াবো। বিক্রম কটমট করে তাকিয়ে বলে ওঠে, তুই কি ভাবিস তোকে আমি ওই জমি ছেড়ে দেব? যা চাষ কর, কিন্তু একদিনও যদি ওখানে পা রাখিস, মনে রাখিস তুই শেষ সেদিন। এই 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 যে শুনুন দাদা, ওর ওপর চেঁচাচ্ছেন কেন? এ তো শুধু ভালো কিছু করতে চাইছে। শোন রুদ্র, তুই যদি বাঁচতে চাস ওই বাড়িটা ভুলে যা। এই বাড়ি শেষ বললাম। এই বলে বিক্রম হনহন করে অন্ধকার গলির দিকে হারিয়ে যায়। আকাশে বিদ্যুৎ চমকায়। ভয় দেখাচ্ছে। বাঁচতে চাইলে নাকি ভুলে যেতে হবে। হ্যাঁ, আসলে আজকে রাতটা মনে হচ্ছে একটু জমে উঠবে, বুঝলি রতন? চল তবে দেখি কালো মাটির বিলের হাওয়ায় আজ কি খিচুড়ি রাঁধে। চল 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 চল। দুজনে আবার হাঁটতে লাগলো অন্ধকার বাড়ির দিকে। ধনেপাটুলির শেষ প্রান্তে কালো মাটির বিলের ঠিক ধারে দাঁড়িয়ে আছে এক ভাঙা দোতলা কাঁচা বাড়ি। শুকনো মাটি আর নোনা ধরা দেয়ালের গন্ধ মিশে আছে তার শরীরে। দুটো কক্ষ, একটা খুপড়ি রান্নাঘর, আর তার পেছনে বাঁশ দিয়ে বানানো একটা মাচা, যেটা প্রায় ঝুঁকে পড়ে আছে কালো মাটির বিলে। বৃষ্টির গন্ধ মাখা একটা শীতল হাওয়া যেন সেই মাচার চারপাশে ঘিরে ধীরে ধীরে কানে কানে ফিসফিসিয়ে বলে উঠছে, রাতটা দীর্ঘ হবে। পথের ধারে উঠোনে নামলো রুদ্র আর রতন। রুদ্র সবার আগে দরজাটা ঠেলে খুলল। কর্কশ শব্দে কাঠের পাটিগুলো কেঁদে উঠল। ভেতরে একটা পুরনো খাটিয়া, কিছু ভাঙা চেয়ার, আর দেয়ালের কোণায় একটা কাঠের আলনা। দেখেছিস রে, জায়গাটা এমনিতে খারাপ না কিন্তু। দেখ, খারাপ তো নয়, কিন্তু বড্ড বেশি নির্জন। বাড়ির পেছনের বাঁশের মাচাটার কাছে হাওয়া যেন আরো জোরে বইছে। বিলের জলে হালকা ঢেউ উঠেছে। চাঁদের আলো তেমন কিছু একটা নেই, কিন্তু আকাশ মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে একটুখানি আলোকিত হয়ে উঠছে। মাচার উপর বসলো দুজন। সামনে বিল পেরিয়ে দূরে অন্ধকারে ডুবে থাকা জায়গাটা, ওটাই মামার ফেলে যাওয়া মাটির দোতলা ঘর।
এখন আর সেখানে আলো জ্বলে না, সন্ধ্যা নামতেই কেউ কাছে আসে না। ওইখানে এখন জমে ওঠে মদের আসর, চলে গোপন পাচার। কেউ কেউ বলে দূরের গ্রাম থেকে পালিয়ে আসা খুনিরাও নাকি সেখানে মাথা গোজে। কালো মাটির বিলের উল্টো পারে সন্ধ্যার পর কেমন যেন শিউরে ওঠে বাতাসও। রতন রুদ্র চুপ করে কিছুক্ষণ তাকিয়ে বলল, জানিস, মামার ওই বাড়িটা আমি শুধু রাখতে চাইনি, আমি চেয়েছিলাম সেটা কাজে লাগুক। স্কুলটা যদি সত্যি খুলতে পারি, এই ধনেপুটুলির গ্রামের অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ বদলে যাবে। তোর ইচ্ছে বেশ ভালো রে, কিন্তু তোর ভাই বিক্রম সেটা বুঝবে না। ও শুধু জমি দেখছে, তার মূল্য। তুই তো দেখছিস কাজ, ভবিষ্যৎ। এটা সবাই পারে না রে ভাই। হাঁড়ি খুলে গরম গরম মাংস আর ভাত নামালো রতন। মাটির হাঁড়ির ঢাকনা খুলতেই ভাপ উঠল, আর তার গন্ধ মিশে গেল কালো মাটির বিলের হাওয়ায়। দুজন একসাথে খেতে খেতে আবার আলাপে মগ্ন। তুই ভাব, বিক্রম বলছে আমি ওর বাড়ি দখল করে নিচ্ছি, এদিকে আমি তো ওই বাড়ির সামনে কখনো পাই রাখিনি। সত্যি, ওর মাথায় এখন শুধু সম্পত্তি আর সন্দেহ। ও এটা বুঝতেই পারছে না যে তুই ওর বাড়ির দরজায় তালা পর্যন্ত কাটিসনি। রুদ্র চোখ সরালো না দূরের অন্ধকার থেকে। কিন্তু আমি জানি একদিনও বুঝবে, হয়তো দেরি হবে, কিন্তু বুঝবেই। আকাশে বিদ্যুৎ চমকালো, বাতাসে কাঁপে বাঁশের মাচা। দূরের সেই অন্ধকার ঘর, মামার ফেলে যাওয়া সেই দোতলা যেন চুপিসারে তাকিয়ে আছে এই দুই বন্ধুর কথোপকথনের দিকে, গভীর, গম্ভীর আর এক অজানা কিছুর অপেক্ষায়। কালো মাটির বিলের ধার ঘেঁষে বাঁশের মাচায় বসে যখন রুদ্র আর রতন গরম গরম ভাত আর মুরগির ঝোল খাচ্ছিল, তখন রাতটা নেমে এসেছে একেবারে নিঃশব্দে। দূরের গাছে ঝিঝি ডাকছে, আর মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় বাঁশের কঞ্চি কাঁপছে, যেন অন্ধকারে কেউ হালকা ধাক্কা দিচ্ছে। বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে ওঠে আকাশের এক কোণে। আলো অন্ধকারে ধনেপাটুলির সীমান্ত যেন দুলে উঠছে। মামা বাড়ির দিকটা অদ্ভুত চুপচাপ, তাই না? রুদ্র কিছু বলার আগেই পেছনের রাস্তা দিয়ে কয়েকটা ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে গেল। জনাতিনেক লোক, একজনের হাতে হেরিকেন, আরেকজনের কাঁধে একটা পুটলি। তারা কথা বলছিল না, কিন্তু হাঁটার শব্দ আর হেরিকেনের কাজ ঘষার আওয়াজ যেন চারপাশে ছড়িয়ে পড়ছিল। তারা সোজা চলে গেল মামা বাড়ির দিকের অন্ধকার জঙ্গলে, যেন সেই অজানা গন্তব্যই ছিল চূড়ান্ত ঠিকানা। দুজনেই তাকিয়ে রইল স্তব্ধ হয়ে। এই, এরা কারা? এরা কারা হতে পারে? কাছের লোক নাকি মদের আসরের কেউ? কিন্তু তারপর দুজনে চেষ্টা করলো মনটা সরিয়ে নিতে। রান্নার স্বাদটা যেন একটু বেশি করে উপভোগ করতে চাইল তারা। ভাতের সাথে গরম মাংসের ঝোল, হাড়ে হাড়ে গন্ধ আর লাল মরিচের তীব্রতা, একেবারে গ্রাম্য ঘ্রাণ। দেখ, ঝোলটা ঠিক যেমন হলে ভালো হয় তেমনই হয়েছে। এমন রাত আর এমন ভাত আর মাংস, মামা থাকলে বলতো, আহা এই তো জীবন। তবে শান্তিটা বেশিক্ষণ টিকল না। হঠাৎ চোখে পড়ল বিলের ওপারে মামা বাড়ির দিকের জঙ্গলে কয়েকটা টর্চের আলো ছোটাছুটি করছে। হেরিকেনের হালকা কমলা আলো মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। কেউ যেন সেখানে কিছু খুঁজছে বা কিছু নিয়ে চলেছে। বিদ্যুতের একটা বিশাল ঝলক হঠাৎ চারপাশ আলোকিত করে দিল মুহূর্তের জন্য। সেই আলোয় দেখা গেল বিলের জলে কিছু একটা যেন ছুঁড়ে ফেলা হলো। এক ঝাঁকুনিতে জল কেঁপে উঠল, ঢেউ তীর তীর করে উঠল মাচার পায়া পর্যন্ত। আরে বাবারে, কি ফেললো রে? একটা বস্তা নাকি মানুষ? না, বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা স্বাভাবিক নয়।
এরপর দেখা গেল সে মামা বাড়ির অন্ধকার থেকে দুটো লোক বেরিয়ে এলো, হাতে হেরিকেন, গায়ে কালো ছায়ার মতো বস্ত্র। তারা ধীরে ধীরে জল ঘেঁষে রাস্তা ধরে হেঁটে গেল বাঁশবনের দিকে। তাদের পায়ের আওয়াজ যেন বিলের জলকে কাঁপিয়ে তুলছিল। এদের উপস্থিতির মধ্যেই আরো কিছু কণ্ঠস্বর ভেসে এলো। যা হয়েছে ভালোই হয়েছে। হাসাহাসি, চাপা কথা আর হালকা মদের গন্ধ হাওয়ায় মিশে গেছে। যেন কোনো উৎসব চলছে, কিন্তু এমন গভীর রাতে, এমন নির্জনে। যা হয়েছে ভালোই হয়েছে। মাচায় বসে থাকা রুদ্র আর রতন খাওয়া শেষ করলেও থালাটা একরকম পড়েই রইল সামনে। আচমকা যেন চারপাশের শব্দ বন্ধ হয়ে গেছে। কেবল হাওয়ার আওয়াজ, বিদ্যুতের ঝলক আর অদৃশ্য কিছু প্রাণের নিঃশব্দ চলাফেরা। দেখ, এই দুটো লোক আবার এই দিকেই আসছে। দেখ দেখ। রুদ্র তাকিয়ে দেখে মামা বাড়ির দিক থেকে দুটো লোক রাস্তা ধরে হেঁটে এলো তাদের ভাড়া বাড়ির অর্ধেক পথ পর্যন্ত। তারপর দাঁড়িয়ে গেল। একজন হাত তুলে কিছু একটা দেখালো। তারপর দুজনে মুখ ফিরিয়ে কি যেন ফিসফিস করে বলল। তারপর আবার ঘুরে অন্ধকারের দিকে চলে গেল। ওরা কি আমাকে চেনে? আমাদের দেখছে কেন? কেন যেন মনে হচ্ছে আমাদের নিয়েই যেন কিছু একটা চলছে। ওরা কি করছে ওখানে? আর আর ওটা বস্তা না, কিছু একটা ভারী ছিল। এইসব দেখে শুনে যে কোনো মানুষের ঠান্ডা ঘাম বেরিয়ে আসতো। ধনেপাটুলির রাতটা যেন কোনো এক অলৌকিক কাহিনীর সূচনা করেছে। কালো মাটির বিলের জল আর হাওয়া, মামা বাড়ির অন্ধকার আর সেই অজানা লোকগুলো সবকিছু মিলিয়ে একটা নিঃশব্দ সন্ত্রাস ছড়িয়ে পড়ছে। এখন আর রাতটা শুধুই ভাত মাংসের পিকনিক নয়, কিছু একটা ঘটতে চলেছে, তা তারা দুজনেই টের পেয়ে গেছে। রুদ্র, তুই বলেছিলি না মামা বাড়িটার ভেতরে এখন কেউ থাকে না? থাকবার কথা নয় রে, কিন্তু আজ রাতটা যেন বলছে অনেক কিছু বদলে গেছে ওখানে। দূরে মামা বাড়ির জঙ্গলের হেরিকেনের আলো এখনো ঘুরে বেড়াচ্ছে, আর সঙ্গী হচ্ছে সেই চাপা হাসি আর গুঞ্জন। যা হয়েছে ভালোই হয়েছে। বাঁশের মাচার উপর দাঁড়িয়ে রুদ্র আর রতন বিড়িতে আগুন লাগালো। আকাশ কালো, ঘন করে মেঘ জমে আছে পশ্চিমে। হাওয়ায় কাঁচা বৃষ্টির গন্ধ। রুদ্র বিড়িতে একটা টান দিয়ে বলল, আজকে যা যা দেখলাম আমার তো মনে হচ্ছে কোনো সিনেমায় ঢুকে গেছি রে। কিন্তু চোখে ভয়ের রেখা স্পষ্ট। এটা সিনেমা না ভাই, এটা জীবন্ত ভূতের খাতা। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো, দাদা। দুজনে চমকে পেছনে ঘুরে তাকালো। রুদ্র চোখ কুঁচকে তাকাতেই দেখল তার ভাই বিক্রম। হাতে কিছু নেই, মুখে অদ্ভুত একটা বন্ধুসুলভ হাসি। তুই তুই এইখানে এখন? হ্যাঁ রে দাদা, ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলি। চল না, মামার সম্পত্তিটা নিয়ে ওই ঝামেলা টামেলাগুলোকে মিটিয়ে ফেলি। ভাগ হয়ে যাক ভাগ। হ্যাঁ, আমিও শান্তি, তোরও শান্তি। এখনই চল না, চল এখনই চল, এই রাতেই চল। রুদ্র অবাক। এতদিন ধরে যেই ভাই তার রক্ত গরম করে রেখেছে, হুমকি দিয়েছে, সেই হঠাৎ আজ এখানে এভাবে এই অন্ধকারে অদ্ভুত পরিবেশে এসে বন্ধুর মতো আচরণ করছে। দেখ রে, এটা কোনো ফাঁদ। তোকে ফাঁসাতে চাই, ফাঁসাতে। সন্ধেবেলায় কি বললো ভুলে গেছিস? জীবনের হুমকি দিল। আর এখন এত রাতে বন্ধু বান্ধব হয়ে উঠলো কিভাবে? এটা একটা ফাঁদ। বিক্রম, এখন নয়, সকালে যা বলার বলবো, আজ আর নয়। বিক্রমের মুখ অমনি থমকে গেল। কণ্ঠের ভেতর থেকে ধীরে ধীরে বিষ বের হতে লাগলো। এখনই না? কেন?
তোর ভাগ চাই বলেই তো তোকে ডেকেছি, আবার পিছিয়ে যাচ্ছিস? তুই তো জানিস আমি কি করতে পারি। ভাগের কথা বলছিস না তো? খুনের হুমকি দিলি তো সন্ধ্যায়, তাই বলছি। বিক্রমের চোখ লাল হয়ে গেছে আর দাঁত কামড়ে বলল, তুই বুঝেই গেছিস রে রুদ্র, আমি তোকে ছাড়বো না। তোকে আমি পৃথিবী থেকে সরাবই, তুই পালিয়ে বাঁচতে পারবি না, এই বলে রাখলাম। এই বলে সে ঘুরে অন্ধকারে মিলিয়ে গেল। বিড়ির শেষ টান দিয়ে রতন বলল, আমি বলছিলাম না রে, এটা চাল। আর তোর ভাই, ও মানুষ না, ওর চোখে আমি আগুন দেখেছি। রুদ্র চুপচাপ, কপাল ঘামে ভিজে। মেঘ গর্জে উঠল দূরে, বাতাসের গতি বেড়ে গেল। হঠাৎ দূরের বাঁশবনের ভেতর দিয়ে দেখা গেল আবার 4 জন লোক হেরিকেন হাতে হাঁটছে। এবার তারা যাচ্ছিল মামা বাড়ির দিকের চূড়ান্ত সেই অন্ধকারের দিকে। চারপাশ নিস্তব্ধ। রতন আর রুদ্র আর কিছু বলার আগেই দৌড়ে গিয়ে ঘরে ঢুকে পড়ল। দরজা টেনে বন্ধ করে দেওয়ার মুহূর্তে রুদ্র দরজার ফাঁক দিয়ে দেখে দূরের রাস্তায় বিক্রম দাঁড়িয়ে আছে 2 বিশাল গায়ের লোককে নিয়ে। মুখে রহস্যময় হাসি, চোখে আগুন। 3 জন দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকেই। রুদ্রর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, যেন ছায়া এসে মনের উপর বসে পড়েছে। দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে সে বলল, রতন, ও আমায় মেরে ফেলতে চায়। আমার ভাইটার যে কি হলো। আর বলিস না, এই রাতে বড় কিছু একটা ঘটবে। তোর সঙ্গে না এলে তুই জানিস না কি হতো আজ। বিছানায় এসে বসে পড়ল দুজনে। জানলা দিয়ে তাকিয়ে আছে কালো মাটির বিলের ওপরে মামা বাড়ির দিকে। এখন সেখানে অনেকগুলো টর্চ আর হেরিকেনের আলো চলেছে, যেন এক রহস্যময় পিকনিক চলছে। একবার এই গাছের ফাঁক দিয়ে দেখা যায়, আবার মিলিয়ে যায়। ওই বাড়িটা আজ যেন নিঃশ্বাস নিচ্ছে রে। একটা অদ্ভুত শব্দ আসছে যেন ভেতর থেকে, শুনতে পাচ্ছিস? শোন শোন। রুদ্র শোনে, হ্যাঁ, যেন বাতাসের গহ্বর থেকে উঠে আসা গুঞ্জন, ফিসফাস চাপা হাসি। রতনের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তোর ভাই ওই 2 লোককে নিয়ে ওদিকেই যাচ্ছে, দেখলি? রুদ্র জানলার ফাঁক দিয়ে দেখে বিক্রম আর তার সেই 2 সঙ্গী এখন মামা বাড়ির দিকে পায়ে হেঁটে চলে যাচ্ছে। তারা রাস্তা ধরে হাঁটছে ধীরে ধীরে, যেন তাদের পথ আগে থেকে নির্ধারিত ছিল। ওরা কি কিছু করতে যাচ্ছে আমাদের? না না, ওই বাড়ির ভিতরে কিছু একটা। ওই বাড়িটা আমার মামার নয়, এখন যেন কারা ওখানে খাঁটি বানিয়ে ফেলেছে। আমি জানতাম না এইভাবে সব শুরু হবে। এক ফলে বিদ্যুৎ হঠাৎ আকাশ চিরে দিয়ে গেল। সেই আলোয় দেখা গেল মামা বাড়ির বারান্দায় কয়েকটা ছায়া ঘোরাঘুরি করছে। তারপরে বৃষ্টি ঝিরঝির করে শুরু হলো। ধীরে ধীরে বৃষ্টির শব্দ বড় হতে লাগলো, ছাদে, জানলায়, কাছে আর বিলের জলের ওপরে। দুজনেই স্তব্ধ। আতঙ্ক তাদের গলার কাছ থেকে বুক পর্যন্ত নেমে গেছে। রুদ্র, যদি কালকে সকালে আমরা আর জেগে না উঠি, তোকে বলতে চাই, দেখ, আমি তোকে খুব ভালোবাসি রে ভাই। বন্ধু হিসেবে তোকে আমি ভালোই পাই। আজ রাতে ঘুম নেই রে রতন, শুধু বাঁচতে চাই। এই অন্ধকারটা কেটে গেলে হয়তো সব কিছু ঠিক হবে। বৃষ্টির শব্দের নিচে হেরিকেন আর টর্চের আলো নেমে আসে মামা বাড়ির ছাদ পর্যন্ত। কেউ যেন জানলায় দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। কালো মাটির বিলের জলে প্রতিফলিত হচ্ছে সেই সব আলো, সেই সব ছায়া। ধনেপাটুলির বাতাসে মিশে যাচ্ছে কিছু অজানা কণ্ঠস্বর। এই একটি রাত যেন এক রহস্যের প্রহর। কখন যে ঘুমিয়ে পড়েছিল রুদ্র আর রতন
তারা নিজেরাও জানে না। বৃষ্টি পড়ছিল হয়তো তখনই, সেই শব্দেই তাদের ঘুম এসে গেছিল। হঠাৎ করেই একটা তীব্র বিদ্যুতের গর্জনে ঘুম ভেঙে যায় দুই বন্ধুর। ঘরের জানলাটা একটু খোলা ছিল, সেখান দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে, সাথে বৃষ্টির গন্ধ মিশে আছে। ভেজা মাটির, পুরনো কাঠের একটা অদ্ভুত গন্ধ, যেন স্যাঁতস্যাঁতে ভয়। রুদ্র চোখ কুঁচকে জানলা দিয়ে তাকালো। রতন পাশ থেকে উঠে এলো। চোখটা লেগে গিয়েছিল রে, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, কিন্তু এখন যা দেখছি তাতে ঘুম আর আসবে না। ওপারে মামা বাড়ির অন্ধকারের ভাঙা ছায়াগুলোর মধ্যে কিছু টর্চের আলো ছুটে চলেছে। টর্চ আর হেরিকেনের আলো যেন হঠাৎ করে দৌড়াদৌড়ি শুরু করেছে। কেউ যেন একে অপরকে ধাওয়া করেছে। আলোগুলো ছুটে বেড়াচ্ছে এই ঘর থেকে ওই ঘরের কোণ পর্যন্ত, সেখান থেকে আবার উঠোন পর্যন্ত। আমি ধরলাম তো। আমি করছি তো। আরে আরে আমি ধরছি। এই চৌদিকে দেখলে না ভালো লাগে। আজ সবসময় কি আমারই দোষ? রুদ্র, ওরা কি মারামারি করছে? এই রুদ্র। রুদ্র মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বৃষ্টি এত তীব্র, কুয়াশার মতো ঝাপসা করে রেখেছে চারপাশ। শব্দ হচ্ছে কিন্তু দৃশ্য অস্পষ্ট। ঠিক তখনই একটা ভয়ঙ্কর চিৎকার। চিৎকারটা এত জোরে যে তাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রতন পিছিয়ে এসে জানলা থেকে সরে দাঁড়ালো। এটা এটা মানুষের চিৎকার ছিল না রে, যেন যেন প্রাণ নিয়ে লড়াই করছে কেউ। তারপরেই হঠাৎ দুটো গুলির শব্দ যেন বৃষ্টিকে ভেদ করে তাদের ঘরের মধ্যেই ধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে আরেকটা কাঁপানো চিৎকার, এবার যেন অদ্ভুতভাবে দীর্ঘ হাহাকারের মতো। তারপর হঠাৎ হেসে ওঠে অনেকে। একসাথে হাসি, যেন খুনের পর একদল লোক হঠাৎ আনন্দে ফেটে পড়েছে। রুদ্র কথা বলতে পারছে না, গলা শুকিয়ে গেছে। ঠিক সেই সময় দরজায় কেউ কড়া নাড়ছে। দুজনে স্তব্ধ। রতন পিছিয়ে গেল। না রে, কেউ বৃষ্টির রাতে এসে দরজা ঠকাচ্ছে। এটা একদম ভালো লক্ষণ না। আমরা খুলবো না, একদম দরজা খুলবি না। না, যাস না ওদিকে, একদম না, একদম খুলবি না তুই। দাদা, দাদা খোল, এ খুব দরকার আছে রে। প্লিজ খোল, আমি কিচ্ছু করব না, আমাকে বিশ্বাস কর, একবার দরজাটা খোল। বিক্রম! রুদ্র কেঁপে উঠল। নিজের ভাই এই মুহূর্তে, এই ভয়ঙ্কর রাতেও কাঁদছে, মিনতি করছে। দরজার ওপারে তার কণ্ঠে আতঙ্ক, অসহায়তা। রুদ্র না, আমার কথা শোন, দরজা খুলিস না, আমি তোকে বলছি, এটা কোনো ফাঁদ হতে পারে। রুদ্র না না, শোন। রুদ্র দাঁত চেপে ধরল, কিন্তু হৃদয় নরম হয়ে উঠেছে। দাদা, পুরো জমিটা তুই নিয়ে নিবি, এখনই নিয়ে নে, আমি কিচ্ছু চাই না, তুই একবার চল, এখনই তোকে দিয়ে দেবো। আমি খুব ভুল করেছি রে দাদা, প্লিজ তুই চল। রুদ্র দরজার দিকে এগিয়ে যায়। রতন তাকে টেনে ধরার চেষ্টা করে। রুদ্র না, এটা নাটক, তোকে নিয়ে চলে যেতে চাই। রুদ্র না, শোন, আজ রাতে যদি তুই বেরোস তাহলে তোকে শেষ করে দেবে। যাস না, শোন। কিন্তু রুদ্র তার হাত ছাড়িয়ে দিয়ে দরজাটা খুলে দেয়। কেউ নেই দরজার সামনে। সেই ভয়াল বৃষ্টির রাত, কারোর কোনো চিহ্ন নেই, কেবল বৃষ্টির জল জমে আছে দাওয়াতে। রুদ্র পেছনে তাকিয়ে রতনের দিকে চেয়ে বলল, আমি তো খোলার ঠিক আগেই ওর গলা শুনলাম, তাহলে এত কম সময়ের মধ্যে ও গেল কোথায়? রতন দরজাটা সজোরে বন্ধ করে দিল।
এইটা আর মানুষ নেই রে রুদ্র, এটা কিছু অন্য কিছু। দুজনেই আবার জানলার কাছে গিয়ে বসে পড়ল। বাইরে এখনো চিৎকার হাসির শব্দ ভেসে আসছে, আর হেরিকেনের আলো যেন কারা নাচ করছে ছায়ার ভেতরে। রুদ্র মাথায় হাত দিয়ে বসে পড়ল। রতন, কি হচ্ছে বলতে পারিস ভাই? এতক্ষণ ধরে ভাবছিলাম আমার ভাই আমাকে ফাঁসাতে চায়, আমায় খুন করতে চায়। এখন তো মনে হচ্ছে কেউ ওকে শেষ করে দিচ্ছে। ওর ডাকে আমি মৃত্যু দেখেছি। ভাই আমার এত সহজে ভেঙে পড়বে? হয়তো জমির দখল নিয়ে ওরাই ওকে বিপদে ফেলেছে। আমরা ভাবছিলাম আমরা বিপদে, কিন্তু কিন্তু ও যে এখন মৃত্যুর ছায়ার মধ্যে পড়ে গেছে। মামা বাড়ির জমি তো আর আমাদের নেই রে। এখন ওটা যেন কারা নিয়ে নিয়েছে, কারা জানি না। লোক না হয় ছায়া, তাও জানি না। কিন্তু তারা বাঁচতে দেবে না রে আমাদের, তারা বাঁচতে দেবে না। রতন ধীরে ধীরে রুদ্রর কাঁধে হাত রেখে বলল, তুই এখন যা করবি একটু বুঝে করিস। আমরা শুধু বাঁচতে চাই রে। এই রাত পার হলেই আমরা সব দেখে ফেলবো, ঠিক বুঝে যাব কি ঘটছে আর কি ঘটতে চলেছে। রাত গভীর, বৃষ্টি থেমে পড়েছে। দূরে মামা বাড়ির ছায়া এখনো আলোতে মিশে যাচ্ছে, কিন্তু সেই আলোর মধ্যে রুদ্র যেন দেখতে পেল একটা রক্তমাখা মুখ বারান্দার ধারে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে শুধু তাদের ঘরের দিকেই। বৃষ্টিটা অনেকক্ষণ আগেই থেমেছে, ভেজা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ঝিঝি পোকা ডাকছে একটানা, আর বিলের পাড়ে কোলা ব্যাঙ যেন দল বেঁধে আওয়াজ তুলেছে। রাতের প্রকৃতির রেকর্ড যেন খুলে গেছে। কিন্তু সেই স্বাভাবিক শব্দের মধ্যে হঠাৎ করে ভেসে এলো একটা ভয়ঙ্কর চিৎকার। চেঁচামেচির গলা, অনেকগুলো, কেউ কাউকে মিনতি করছে যেন। রুদ্র ও রতন জানলার কাছে গিয়ে ঝুঁকে সব শুনছে। টর্চার হেরিকেনের আলো যেন জ্বলে উঠছে, আরো জোরে ছুটছে এই কোণা থেকে সেই কোণায়। হঠাৎ মেঘের ফাঁক গলে বেরিয়ে এলো শেষ রাতের চাঁদ। চারপাশটা একটা ধূসর হালকা রূপলি ছায়ায় ঢেকে গেল। চাঁদের আলোয় রুদ্র আর রতন স্পষ্ট দেখতে পেল বাঁশবনের দিকে হেরিকেন হাতে একটা লোক ছুটছে, আর তার পিছন থেকে একটা কালো ছায়া একদম ভাসতে ভাসতে এগিয়ে এসে দাঁড়ালো লোকটার উপরে। একটা তীব্র আর্তনাদ ছিঁড়ে দিল চারপাশের নিস্তব্ধতা। তারপরেই সেই ছায়া যেন বিলীন হয়ে গেল বাতাসে। হেরিকের হাতে লোকটা ধপ করে পড়ে গেল বিলের জলে। মামা বাড়ির দিক থেকে আবার চিৎকার শুরু হলো। চিৎকার যেন এখন ভয় নয়, শীতল মৃত্যু। আলোগুলো একে একে নিভে যাচ্ছে, যেন অন্ধকারে মৃত্যুর খেলায় মেতে উঠেছে কেউ। রুদ্র উঠে দাঁড়ালো, মুখ তার কঠিন। রতন, আর নয়, এক মুহূর্ত নয়। এখন আমরা ঘরে বসে থাকলে কিছুই রক্ষা করতে পারবো না। রতন থমকে থাকলো, চোখে ভয়, কিন্তু মাথা নাড়ল না। চল রে, দেখা যাক এর শেষ কোথায়, চল। তারা হাতে তুলে নিল টর্চ আর লাঠি। দরজা খুলে বেরিয়ে পড়ল ভেজা মাটির পথে। কাদা গলে যাচ্ছে পায়ের নিচে, আর ওপারে মৃত্যু অপেক্ষা করছে। জলকাদার রাস্তা পেরিয়ে রুদ্র আর রতন টর্চ হাতে এগোচ্ছে নিঃশব্দে। বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অন্ধকার নিজেই তাদের দিকে এগিয়ে আসছে। সামনেই দেখা যাচ্ছে সেই পুরনো দোতলা ঘর। জানলার কাঁচ ভাঙা, দেয়ালে ফাটল, আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা সেই কুখ্যাত জঙ্গল, যেখানে আলো আর অন্ধকার একে অপরকে ধাক্কা দিচ্ছে। রতন হঠাৎ হোঁচট খায়।
ওটা কি? দেখ দেখ দেখ। টর্চের আলো নিচে ফেলতেই দেখা গেল একটা পা ঝোপের আড়াল থেকে বেরিয়ে আছে। শরীরটা নিথর আর রক্তে লাল হয়ে আছে। শালা, এ তো লাশ রে। চমকে উঠে রতন পিছিয়ে যায়। রুদ্র কাছে এসে দেখে একজন মানুষ পড়ে আছে, নিথর হয়ে, মুখ থুবড়ে, শরীর অর্ধেক গাছের পাতায় ঢাকা। ধীরে ধীরে তারা সামনে এগোতে থাকে। একটা, দুটো, তিনটে, তারপর চারটে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একের পর এক মৃতদেহ। কারোর হাত নেই, কারোর পা উধাও, কারোর গলা কাটা, এমনকি একটা লাশের চোখ দুটো খোঁচানো সাদা হয়ে ঝুলে আছে। ওগো মাগো, এটা কি হচ্ছে রে? এটা কি? হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে। পেছনে ঘুরে দাঁড়াতেই দেখা গেল দুটো সন্ডা মার্কা লোক। হাত পা কাঁপছে, চোখে ভয়। বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমরা আপনাদের মারতে এসেছিলাম, কিন্তু এখানে আমাদের কি মারছে? ওরে বাবারে! হঠাৎ বিদ্যুৎ চমকে ঝলসে গেল চারপাশ। আলোক ছটায় দেখা গেল ঠিক পেছনে দাঁড়িয়ে আছে বিক্রম। কিন্তু সেটা সেই বিক্রম নয়। তার শরীরে সাদা ছোপ ছোপ, একটা চোখ বেরিয়ে এসেছে, পাঁজরের হাড় দেখা যাচ্ছে। তার মুখ বিকৃত, ঠোঁট ছেঁড়া, চোয়াল থেকে ঝুলছে মাংস। হাঁটছে না, যেন ভেসে আছে। রতন ফিসফিস করে বলে ওঠে, ভূত! ওটা ভূত! ওটা বিক্রম না, ভূতটা। পালা। না রে ভাই, ও আমার ভাই, কিন্তু ও এখন আর মানুষ নেই রে। বিক্রম ধীরে ধীরে হাত বাড়ায় সেই দুটো সন্ডা মার্কা লোকের দিকে। চল তোদের দেখাই এই রাতের বিচার কেমন হয়। দুজন সন্ডা চিৎকার করে দৌড়তে চায়, কিন্তু বিক্রম তাদের টেনে নিয়ে যায় ঝোপের আড়ালে। তারপর একটা তীব্র চিৎকারে আকাশ কেঁপে ওঠে। ঝোপ থেকে ছিটকে এসে পড়ে একটা রক্তাক্ত হাত, তারপর একটা পা। তারপর ঝোপের ভেতর থেকে আগুন জ্বলে ওঠে। একজন লোক পুড়তে পুড়তে চিৎকার করতে করতে ছুটে এসে দূরে মুখ থুবড়ে পড়ে। রুদ্র আর রতন যেন মাটিতে গেঁথে গেছে, নিঃশ্বাসও নিতে পারছে না তারা। আরেকবার বিদ্যুৎ চমকে ওঠে। তাদের সামনে এসে দাঁড়ায় বিক্রম। তার কণ্ঠে এখন আর হিংসা নেই, কেবলই গলা ভেজা গ্লানি আর গভীর অনুতাপে। দাদা, আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি যে লোকগুলোকে এনেছিলাম তোকে মারবার জন্য, ওরাই পরে প্ল্যান করে এই সম্পত্তির লোভে প্রথমে আমাকে গুলি করে মারে। তাই তোকে আমি ডাকতে গেছিলাম, হয়তো আমার প্রাণটা বেঁচে যেত। কিন্তু ভালোই হয়েছে মরে গিয়ে। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তারপরে শালারা ঠিক করে তোকেও মেরে ফেলবে। তারপর এরা এই পুরো সম্পত্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এখনকার দিনে এই সম্পত্তি বেচলে অনেক পয়সা পাবে ওরা। সে থামে, গভীর শ্বাস নেয়। কিন্তু আমি মরিনি রে দাদা, আমি বদলে গেছি। ওদের চেয়েও বড় কেউ আমাকে জাগিয়ে তুলেছে শুধু তোকে বাঁচাতে। তোকে বাঁচাতে পেরেছি আমি। বিক্রম ঝুঁকে আসে রুদ্রর দিকে। তুই থাক এই বাড়িতে, স্কুল বানাস, গরিব ছেলেমেয়েরা পড়বে এখানে। তোর ভালোবাসায় এই গ্রামের আধার কেটে যাবে। আমি তোকে শেষবারের মতো বাঁচিয়ে দিয়ে যাচ্ছি। ভালো থাকিস দাদা। এই বলে বিক্রমের শরীর থেকে একে একে ছড়িয়ে পড়ে ধোঁয়া। ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায় তার বিকৃত চেহারা, হাওয়ার মাঝে মিশে যায় তার অস্তিত্ব। রুদ্র হাঁটু গেড়ে পড়ে যায় নিচে, কাঁদতে কাঁদতে বলে, ভাই আমার ভালো মানুষই ছিল, কিন্তু সময় আর লোভ আর দুনিয়া তাকে কেমন যেন করে দিল। রতন এসে পাশে বসে।
ওর ভেতরে ভালোবাসা ছিল রে, তুই সেটা জিতেছিস। এখন চল একসাথে স্কুলটা বানাই। আমি তোর পাশে আছি, আমি ফ্রিতেই পড়াবো। রুদ্র তাকে জড়িয়ে ধরে, চোখে জল আর হৃদয়ে আশার আলো। পেছনে তখন চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে সেই ভাঙা দোতলা ঘরটা, যেখানে শিগগিরই তৈরি হবে একটা স্কুল, মৃত্যুর ছায়া সরিয়ে জীবনের আলো ফোটাতে।